সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। হ্যাঁ, তোমার ভাইজান রে হাসপাতালে নিয়ে যায় আনে কি লেগে? আর নিজের স্বার্থের লেগে। কুসুমের মতো একটা সুন্দরী মেরে গাড়িতে করে নিয়ে যায়, আসে, সময় কাটায়, লাভ কার, ফুর্তি কার। হ্যাঁ হ্যাঁ, নিজের ফুর্তির লেগে এইসব করে, বুঝো না? ওই একটা বদমাইশ। আপনার তো সাহস দেখে অবাক হচ্ছে। আমার সামনে দাঁড়িয়ে আপনার এত বড় সাহস পায় কি করে যে আপনি বলেন যে আমার হাজবেন্ডকে আপনি লাশ বানাবেন? দেখি মারেন তো, বানান, লাশ বানান। আরে বাবা, কচি লাগবে এটা কে বলেছি? আমার তো বুড়ি হলে চলবে। আমরা একটু বোঝার চেষ্টা করো। একা একা দিনটাই কাটাতে পারি না, রাতটা যে কিভাবে কাটাই একমাত্র আল্লাহ মাহবুব সেই জানে। লাইটটা ঠিক কর না, পিছন তো জ্বলে রইতেছে পুরো। বান কমা, বান করতেছে পিছন। জি বস, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটাই না। রোমিও ভাই, কামটা ধো, এটা ও কাটি আছে। হাই রোমিও। হাই। কেমন আছো? রোমিওরা ভালোই থাকে। তা তুমি কি একলা আসছো নাকি তোমার জামাইদের সাথে করে নিয়ে আসছো? ও মায়ের মামু কিল্লাই জামাই লাগে করে লই যাইছে। হ্যাঁ, তুমি তো নিচে গাড়িতে ওয়েট করতেছে, চলো তোমার সাথে দেখা করাই দিই। তুমি ভাবলা কেমনে যে তোমার জামাইয়ের লগে আমি দেখা করতে যাব? তোমার কি লজ্জা ঘৃণা বইলা কিছু নাই? প্রাক্তন প্রেমিকের সাথে তার সেটে, শুটিং সেটে দেখা করতে আসছো জামাই নিয়ে? না, শরম নাই। আয় আছি তোরে দেখানোর নাই। আর জামাই যে কত বিরাট বড় লোক দেখছো, বলো দি কয় কি? আমার সাথে ওর জামাই তুলনা চলে। আমি একজন সেলিব্রিটি, আর তোমার জামাই থাকতে পারে কোটি কোটি টাকা, সেলিব্রিটির সাথে তুলনা চলে না। আমার দেশ বিদেশে যে সুনাম, মানুষজন আমারে যে পরিমাণে চিনে, তোমার জামাইরে তুমি ছাড়া আর কেউ তো চিনে না। ওই নিয়ে আস, ওই বলটারে দেখি যাচ্ছে আর মোবারক। আর দূর নিয়ে আসবে কোনো ব্যাপার। ও কি করতে বিয়ে করছে? ও তোমার সাথে ফাইজলামি করছে। ফাইজলামি করতেছে মানে? এই, তুমি আমার সাথে ফাইজলামি করো কোন সাহসে? আমি কি তোমার বেয়াই লাগি? আমি কি তোমারে ফাইজলামি করার অধিকার দিছি? আরে তো অধিকারটাও লাগে না, না অফিসে অধিকার আদায় করি লই লইতে। আচ্ছা, ওই তো বুঝছি। এ লাইটে পোলাবান, এ তোমরা আল্লাহ বাড়ি দাও, বাড়ি দাও ভাই। আমি তাহলে বাড়ি থেকে ঘুরে আসি, তোমরা আল্লাহ নিরিবিলি কথা কয়া। একটা থাপ্পড় দেবো, ফাইজলামি করো আমার লগে? হ্যাঁ, আমার ভাবমূর্তি নষ্ট করতে চাই এই সব ইউনিটের সামনে? এখানে ভাবমূর্তি নষ্ট কি আছে? তোমার আর ওর মধ্যে আগে থেকে প্রেম ভালোবাসা আসছিল, তাহলে তোমরা আল্লাহ নিরিবিলি কথা কবে নিয়ে পারো? ইনি তো বাপ মধ্যে খারাপ হওয়ার কিছু দেখতেছি না। তাছাড়া এই মেয়েটা এই গ্রাম থেকে কিন্তু শুধুমাত্র তোমাকে উপলক্ষ করে তোমরা একটা দেখা করবেন গাইছে, তাহলে ওর যে একটা প্রাপ্য সম্মান এটা দেওয়া লাগবো না? আরে বাবুল ভাই, আরে কি সম্মান দিব? আরে সম্মান দেওয়ার লাগবো না। আর নিজে জোর করি সম্মান আদায় করতে হারি। আরে তো চিনে না। ভাবুনের সব মাইয়াগুলা দেখি সন্ত্রাসী হয়ে যাইতেছে দিন দিন। কোথায় কোথায় হুমকি দেয়, সে নাকি অধিকার আদায় করে নিব। কত বড় সাহস, চিন্তা করতে পারো? তবু তো কম রক্ষা করছে, মাইর দেওয়ার যে হুমকি দেয় নাই। মাইর দেওয়ানোর কাম করলে কি করবো? মাইর তো দিতেই হইব। আর হলা গুলা যদি বদমাইশি করে মাইয়ারা কি বই থাকবো নি? এ নাফিসা, না না, তোমার এই কথা কিন্তু আমি মানবে হারলাম না। ছেলের রাগ করলে কিন্তু আমি ওর মধ্যে পড়ে পারি। ওই বাদুন গ্রামে এই যে আমার মতো একটা নিষ্পাপ নির্লোভ একটা ছেলে যে বসবাস করতো, কেউ খুব কোনো গেদির হাতে আমি কোনো অসম্মানজনক কোনো আচরণ করছে, আমার কি কোনো কমপ্লেন আছে? আরে বাবুল ভাই, আজ তো আপনার কথা কই নাই।
যেতে রে কইছি হাতে ঠিকই বুঝবে হচ্ছে। এই বাবুলাই ওরে নিয়ে নিচে যা, চা বিস্কুট খাওয়ায় বিদায় কর। ও থাকলেই তো আমার ডিস্টার্ব হবে। ও বাউ রে বাউ, আরে চা বিস্কিট খাওয়ায় বিদায় করবো কেন? আই তো তোর লাগে চা বিস্কিট খাইতাম আসি নাই, আই আসছে তোর সাথে জরুরি কথা বলতে। আমি এখন শুটিং করতেছি, রোমিও কারো কথা শুনতে পারবে না এখন। যদি কথা বলতেই হয় রাতে ফোন দিও, যাও। প্রশ্নই ওঠে না, আই কিনলে এক যে যাবো। হ্যাঁ, আর যদি খাওয়ানোর জায়গা না থাকে দরকার হলে বাবুল ভাই আই আন্নার বাসা থাকবো। আমার বাড়ি থাকা কোনো সমস্যা না, থাকলে বরং আমি খুশি হবো। কিন্তু মুশকিলের ব্যাপার কি যে পারলো তুই বাড়িতে আছে, এখন মনে করো যে একই বাড়িতে দুটো বাগিনী থাকলে ঝামেলা লাগে যাবো না। কোনো ঝামেলা হইব না, কি ঝামেলা? আই মিলিজুলি থাকি যাই। ও তো ঝামেলা লাগাইতেই আইছে। আমি যে সুখে থাকি, কাজকর্ম করি, এইটা কি ও চায়? অবশ্যই চাই, 100বার চাই। আই জানি হারু লাফার লগে তো আর যে ঝামেলা চলতেছে, হ্যাঁ তো তোর জীবনও বিয়া করতো না, এটা তো আগে থেকেই জানি। এই সব খবর তুমি পাও কই? এই বাবুলাই, তুই কি আমার সব খোঁজ খবর ওর কাছে পাস করস না? হ্যাঁ, আমার তো খাওয়া কোনো কাম নাই। তুমি কখন কার হাতে প্রেম করো আমি নাচতে পৌঁছাই দেবো। উল্টা তুমি তো আমার বাবুর তো নষ্ট করে দিলা। আচ্ছা ঠিক আছে, বুঝছি, তোমরা কথা কমে আসতেছি আমি। আরে তাড়াতাড়ি লাইটটা কর না। কেমন আছে? দূরে সরো, এটি কি শুটিং ইউনিটের মধ্যে আল্লাহ দেখাও না, যাও বসো বসো। নাই বলছি বসো না, চা দে চা দে। বসো বসো বসো। নাস্তা করছো সকালে? করছিলাম তো অনেক আগে, আইতে এত তো সুন্দর লাগে। চেহারাটা কি বানাইছো? একটু বেশি আলো বোধহয় করো না রাতে, না? কেমনে করতাম, ওই তো নাই। আরে বিতা, এতদিন পর আপনার কথা মনে পড়লো তোর? আমি ইচ্ছে করেই ফোন দিইনি, তোদের তো কোনো খবর ছিল না। আরে ভাইজানের চিকিৎসা নিয়ে খুব বিপদে পড়ে গেছিলাম, কারোর লোক যোগাযোগ করতে পারিনি, সব বন্ধ হয়েছিল। তুই কি বাড়ি গেছিলি? না না, ভাইজানের ঢাকায় নিয়ে আসছিলাম। ভাইজানের অবস্থা তো বেশি ভালো না, আমাকে কাউরে চিনি না। তুই কি ভাইজানের ফোন করস নাই? আমি ফোন দিছিলাম, তারপর সে আবল তাবল কথা বলা শুরু করলো। ভাবলাম আমাকে মনে হয় অ্যাভয়েড করতে যাচ্ছে, এরপর থেকে ফোন দেওয়া বাদ দিয়ে দিচ্ছি। মিতা, আমাকে ভাইজান আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছে। আজকে সেই ভাই পাগল, সহ্য করা যায়। ভাইজানের চিকিৎসার জন্য আমি অনেক চেষ্টা করতেছি। আমাকে ফোন করে জানালে তো আমিও তোদেরকে সাহায্য করতে পারতাম। মিতা, তুই গ্রামে ভাইজানের জন্য অনেক বিপদে পড়ছিলি, তাই তোরে নতুন করে বিপদে ফেলাইতে চাইনি। অবশ্য আমি আর কুসুম তোরা নিয়ে আলাপ করছি, তারপর আর কি তোর ইচ্ছা করে জানানো হয়নি। আচ্ছা, রাজার কি অবস্থা রে? অবস্থার কি কোনো পরিবর্তন হয়েছে নাকি আগের মতোই আছে? আমি ফোন করলে আমাকে বলে নানি। শুনে এমন মেজাজ খারাপ হয়েছে, এরপর থেকে তুমি ফোন দেওয়া বাদ দিয়ে দিছি। তোরে কয় নানি, আমগো কয় খালা, মাসি পিসি, কত রকম কি। তাহলে বুঝ ভাইজানের অবস্থাটা কিরকম। যদিও এখন মানে কয়টা দিন ধরে একটা অবস্থার উন্নতি হয়েছে, স্মরণ শক্তি একটু বাড়ছে, সবাই একটু চিনি। আচ্ছা, আমি আসবো, আমি দেখি আজকেই আসবো। আমার মনে হয় কি তুই বাসায় আসলেও ভাইজান তোর সাথে খারাপ ব্যবহার করবো। লতার বিষয়টা নিয়ে ভাইজানের মনটা এমনি খারাপ থাকে, একটু বেশি চাপ করে গেছে। তোর এবার লতারা দেখে যদি উত্তেজিত হয়ে যায় বেশি, তাহলে তো মনে হয় ব্যাপারটা ভাইজানের জন্য চাপের হয়ে যাবো। মানে এটা কিন্তু আমার কথা না, এটা ডাক্তার নিজেই বলছে। তাইলে তো যাওয়া যাবে না। আচ্ছা, একটা কাজ কর, তুই আমার বাসায় চলে আয়, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুই চলে আসিস। আরে গাড়ি পাঠানো লাগবে না, আমি তো রুম ইউনিভার্সিটি যাবো, আর তোর সাথে তো ওইখানে দেখা হইব। তুই তো এখানে অভিনয় করস, তোর লোক অনেকদিন দেখাও হয় না, ওইখানে দেখা হয়েছে। তাহলে তো ভালোই হবে, অনেকদিন তোদের সাথে দেখা হয় না। রাজের সাথে ঝগড়া করে তো তোদের সাথে যোগাযোগ করে বন্ধ করে দিয়েছি আমি। কাজটা আমার একদম ঠিক হয়নি। আমার আর আমার ভাইজানের কপালটা একই রকম। মানুষ ভুল বুঝা আমার লোকে রাগ করে থাকে, গোসা করে অনেকদিন ধরে কথাও কয় না। পরে যখন বুঝতে পারে যে আমরা এমন কিছু করি নাই, তখন আর কি আফসোস করে। আচ্ছা, নুপুর আপা কেমন আছে রে? ভালো আছে। নুপুর অনেক সময় তোদের বাসায় যেতে চাই, কিন্তু আমি রাগ করে যেতে দিইনি। বুঝতে পারছি। তো বান্ধবী, তোর সঙ্গে তো আজকে দেখাই হইব, দেখা হলে তারপর কথা হইব। আর তোর একদিন নিয়ে আসবো ওই বাসায়। আমি না শুটিংয়েও যেতাম না, ওই রোমিও ভাই বিপদে পড়বে তাই। হ্যাঁ আমি জানি, এই কারণে আমিও যেতেছি। রাখি তাহলে, দেখা হইতেছে। আচ্ছা ঠিক আছে। এরপরে কিন্তু 6 নাম্বার সিন রেডি করবো ওই আর্টিস্টদের আনো মেকআপ রুম থেকে।
আচ্ছা নাফিজা, তুমি এখানে কেন আসছো কত? মানে এই পারফর্মার সব লোকজনের সামনে আমারে অপমান করতে চাও? তুমি কি রিভেঞ্জ নিতে চাও? ও মা কি না রিভার্স দিও। আর যদি রিভার্স দেওয়া দরকার থাকতো তাহলে তো আয় কষ্ট করে রাখাইতাম না, তো বাড়িতে বসে তো আর ঠ্যাং গুড়া গুড়া করে দিতাম। হ্যাঁ, তুই আল্লাহকে যে বেইমানি করছো সেটার লাই তো তোর হাড় গোড় ভাঙ্গি দেওয়ার উচিত আছিল। আরে আস্তে কথা কও, এটা আমার সেট, বুঝতে হবে। আমি তোমার সাথে কি বেইমানি করছি? তুমি তো আমার সাথে বেইমানি করছো। না 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 না, এই কথা বলে তো বন্ধু তুমি পার পাবা না, কারণ তুমি নাফিজাকে ঠকায়া পারুলের হাত ধরে ঢাকা আইসেছো। এখানে নাফিজার কোনো দোষ নাই গো। এই ছাগল, তুই যা তো এখান থেকে। তুই জানো সমগ্র সম্পর্কে কিছু? আরে বুলেট ভাই কি আছে কইও, মানের একদিক এত ফাটাফাটি, আমরা তো বাড়িতে ব্যাকে মিলি একসাথে টিভিতে আমরা নাটকিকা দেখি। আপনারা যে জামাই বই ঝগড়া করেন, আপনাদের কোন ছুটি, ও ও মাই গড। আর আমরা তো ব্যাকে সারাদিন আন্নের কথা কইতে থাকি। নাফিজা, তোমার প্রতি আমি কৃতজ্ঞ গো। আমার নাটকের অভিনয় তুমি দেখেছো এবং দেখে আমার যে প্রশংসা তুমি করেছো, এই জন্য তুমি আমার কাছ থেকে গিফট পাওনা আছো। তুমি আমার নাটকের পরবর্তী পর্বগুলো অবশ্যই দেখবে আশা করি। অবশ্যই দেখবো, আই তো আপনার নাটকের একসার ভক্ত হয়ে গেছি। বুঝে এই মেয়া উল্টা পাল্টা বলতে বল কি কয়? তুই আমার নাটকে অভিনয় করস, তোর নাটক হয় কেমনে? হ্যাঁ, আর তুই তো একটাবারের জন্য কৃতজ্ঞতা জানাইলি না আমারে। একজন দর্শক তোরে কৃতজ্ঞতা জানাইছে, তার জন্য তুই আবেগে আপ্লুত হয়ে গেলি। এরা শুনুন চাই বুলেট ভাইয়ের অ্যাক্টিং, মানে বুলেট ভাইয়ের যে অংশ সেটা আর কাছে ভালো লাগছে। আর অন্য যাদের অংশ আছে হিগিন কোনো দেখার কিছু নাই, হিগিন এত ভালো লাগে না, এটার লাই বুলেট ভাইয়ের প্রশংসা করছি। আর তো বুলেট ভাইয়ের ভক্ত হয়ে গেছে। সরি দোষ, তুই বোধহয় মাইন্ড করেছিস। এভাবে মাইন্ড করিস না তো, শিলি ছুটে যাবে। আমি এক কাজ করি, নাফিজাকে নিয়ে কফি খাওয়াইলে আসি। আপ্যায়ন করার দরকার না, একটা মেহমান এসেছে। কফি খাইতে গেলে এত নেই আবার রাগ করবো। কেন আমি রাগ করব? আপনি আমার কি লাগে? আপনার প্রতি বিন্দু মাত্র ভালোবাসা আমার এখন আর নাই। আপনি যা ইচ্ছা যেখানে খুশি সেখানে যাইতে পারেন। তো স্বভাব চরিত্র কিন্তু এখনো ভালো হইল না। কি বলবো, রমি অনেক বদলায় গেছে। ঢাকা শহর আসলে সবাই বদলায় যায়। কি বলবো তোমাকে। আচ্ছা, তুমি তো আমার পাড়ার মেয়ে, তোমার প্রতি তো আমার দরদ আছে। আমি তো পাল্টাই নাই গো। চলো তোমাকে ঢাকা শহর ঘুরে নিয়ে আসি। এখানেও সমস্যা আছে, আমার লাগে কফি খাইতে গেলাম না আবার ঘুরতে যাইব কেন? এটা যদি রোমিও দেখে সে তো তেলে বেগুনে জ্বলি যাইব। রমিকে জ্বালানোর জন্য তো তুমি আমার সাথে যাবা। রমি যদি একটু পাইছে লাই যে আমার সাথে তোমার সম্পর্ক আছে, তখনই তো তোমার প্রতি ফলিং খাবে, না হলে তো খাবে না। পাইছে লাও। কিন্তু বুলেট ভাই যদি আবার উল্টা কেস হয়ে যায়, হাতে যদি আরে খারাপ ভাবে। খারাপ বাবার মতো কাজ আমি করব না। এই শুটিং স্পটের আশেপাশে তো আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, তাইলে চলেন রোমিওর একটু পরীক্ষা করিল। মনে করে পরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা বাইরে যাওয়ার সময় সে যদি বাধা দেয়, তাহলে ভাববা তোমার প্রতি তার টান আছে। আর যদি বাধা না দেয়, ভাইবে লিবা কাম শেষ, তোমার প্রতি ওর কোনো টান নেই। বুঝতে হাইছি আন্নের কথা, আন্নের যে মন নিয়ে বহু জানাশোনা আছে। মন নিয়ে অনেক কাটাছেড়া করেছি তো, এই জন্য অভিজ্ঞতা অনেক। চলো শুটিংয়ে যাই, দেখি। আগে জানতাম বোনেরা ভাইদের জন্য জীবন বিলিয়ে দিতে পারে। আমার ধারণা পুরোপুরি ভুল। আমার বোন আমার কোনো খোঁজ খবরই রাখে না। ভাই যদি এরকম অকর্মণ্য হয়, তারপর ধরো পরিবারের কোনো কাজেই সাহায্য না করে, তাহলে বোনেরা ভাইয়ের জন্য কি করতে পারে? আমি কার জন্য কর্ম করব? কার জন্য করব অর্থ উপার্জন? আমার ওয়ারিশ কোথায়? রাস্তার যে কুকুর, সেও তো কোনো কর্ম না করে জীবন দিব্যি চালিয়ে নিয়ে যাচ্ছে। তোমাদের কোনো সহযোগিতা ছাড়াই আমি আমার জীবন চালিয়ে নিতে পারবো। ভাইয়া শুনো, আমি খুব ভালো মতো বুঝতে পারতেছি যে তুমি বিয়ের জন্য পাগল হয়ে গেছো। আমি তো আব্বাকে বলছি তোমার জন্য মেয়ে দেখতে, আমরা একটা ব্যবস্থা করে ফেলবো। আব্বা হচ্ছে একটা স্লো আইটেম। আব্বা যদি আমার জন্য মেয়ে দেখতে থাকে, আমি জীবিত অবস্থায় ওই মেয়েকে পাবো না। আচ্ছা সাবনা, তোদের কোনো বিবেক নেই, তোদের কোনো আবেগ নেই, তোরা দেখতে পাচ্ছিস না আমার থেকে অল্প বয়সী ছেলেরা
বিয়ে করে 5-6টা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমার কপালে এখন পর্যন্ত বিয়ে আটলো না। আর আমার বোন, বাহ কি মহান, কি বুদ্ধিমান সে, কম বয়সে বিয়ে করে পৃথিবীর সমস্ত আনন্দ উপভোগ করে যাচ্ছে। ভাইয়া তুমি এটা কি বললা? নিজের ছোট বোনকে নিয়ে কি ওই ধরনের কথা বলে? তোমার কি মানে মাথাটা পুরো পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি দুর্মাত। এই শোন, তোকে আমি অনুরোধ করছি, দয়া কর তুই সাদ্দামকে হুকুম কর, বল আমার জন্য মেয়ে দেখতে, আমি 1 মাসের মধ্যে বিয়ে করতে চাই। আরে কি অদ্ভুত কথা, 1 মাসের মধ্যে কি বিয়ে করা সম্ভব নাকি? তোমার জন্য তো মেয়ে দেখা হচ্ছে, যদি আমরা ভালো মেয়ে পাই তাহলে খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলবো। আমার নিজের আব্বা নিজের ছেলের পায়ে কিভাবে কোরআনটা মেরে দিল, লাউয়ের ডগার মতো কচি ছেলেটাকে তবে রাতির মতো শক্ত বানিয়ে দিল। এইরকম আব্বা আমার শত্রুর কপালে যেন না জোটে, আমি সেই দোয়া করি। আচ্ছা ভাইয়া, তুমি তো একটা মেয়েকে পছন্দ করতে, ওই মেয়েকে তো বিয়ের অনুমতি ছিল, এখন শেষ মুহূর্তে মেয়ে তোমাকে প্রত্যাখ্যান করেছে, এখানে আব্বার কি দোষ? কোন মেয়ে কবে আমাকে প্রত্যাখ্যান করেছে, তোরা ওইটা নিয়ে এখনো পড়ে আছিস কেন? নতুন করে মেয়ে দেখা যায় না? তুই নতুন করে মেয়ে দেখতে বল, সাদ্দামকে বল যে আমার জন্য একটা ভালো সুন্দরী একটা পাত্রী খুঁজে বের করতে, পাত্রী বিবাহিত হলে আমার কোনো সমস্যা নেই। মানে তুমি বিবাহিত মেয়ে বিয়ে করবা মানে কি? তোমার কি কোনো লজ্জা শরম নাই? কেন লজ্জা শরম করবে কেন? আরে বুঝতে পারছিস না কেন? মেয়ে আসছে না তো, হচ্ছে না তো, এখন কোনো মতে ওই একটা মেয়ে জোগাড় করে দে, ওই দেখবি যে আমার ওই অর্ধেক দোষ কমে গেছে, আমি ভালো হয়ে গেছি, আমার দোষ, আমার সমস্যা, আমার সব কিছু গায়েব হয়ে যাবে, আমি ঠিক হয়ে যাবো আগের মতো। বিয়ের জন্য মানুষ যে এত পাগল হয়, তোমাকে না দেখলে তো আমি বুঝতাম না। এই শাবানা, বড় ভাইয়ের মুখ কিন্তু খোলাস না। বিয়ের জন্য পাগল আমি হয়েছি না, পাগল হয়েছিলি তুই। পাগল তো তুই হয়েছিলি, প্রেমের বিষয়ে একটা নিগ্র পোলারে ছাট করে বিয়ে করে ফেলালি। একবারও চিন্তা করলি না ঘরে আমার বড় ভাইটা আছে, আমার বিয়ে হয়ে গেলে তার কি হবে? এখন সেই মুখে বড় বড় কথা বলছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি সাদ্দামকে বলবো 15 দিনের মধ্যে তোমার বিয়ের ব্যবস্থা করতে। হ্যাঁ এই মুখের কথা বন্দুকের গুলি আর পিস্তলের গুলি, মানে বলতে চাচ্ছি যে এগুলো কিন্তু একবার বললে আর দেখানো যায় না। কথাটা মুখে না বলে কাজে দেখা, তাহলে আমি খুশি হব। আচ্ছা ঠিক আছে ভাই, আমি সাদ্দামকে বলতেছি তো। শ্রাবণা বনমা, প্লিজ আমার উপর মাইন্ড করিস না, শুধু আমার বিয়েটা করা দেখ, আমি কত ভালো হয়ে যাই, আমি একটা লক্ষ্মী ছেলে হয়ে যাবো। ইয়া আল্লাহ, তুমি সবার উপরে মন পোষণ করো, সবার মনকে তুমি নরম করে দাও। আমার ভাই যে এত বড় ছাগল, এটা তো আমি আগে জানতাম না। ওকে তো ছাগলের টিকা দেওয়া উচিত। এই কি আশ্চর্য, আপনি মানে আমার পাশে এভাবে বসে আছেন? আসলাম, আর উপায় কি? উপায় নেই মানে? উপায় নেই তাই আসলাম, না এসে পারলাম না। মানে আপনার কি মাথা ঠিক আছে? এখন যদি আমার হাজবেন্ড একবার এসে দেখে আপনি আমার বাসায় এভাবে বসে আছেন, তাহলে কি হবে বুঝতে পারছেন? কি হবে? এতই যদি সখ্যতা থাকতো তাহলে ওই দিন রাস্তায় এভাবে চিল্লাচিল্লি করলো কেন? ওই জন্যই তো আসলাম, মিউচুয়াল করতে আসলাম। 1 মিনিট, মিউচুয়াল কিসের মিউচুয়াল? কিসের মিউচুয়াল? মানে আমাদের সম্পর্কটা মিউচুয়াল করতে আসলাম। আপনার না মাথায় সমস্যা আছে বুঝছেন? আপনার সাথে আমার কোনো মিউচুয়াল হবে না। বের হন, বের হন আমার বাসা থেকে। না গেলে কি হবে? না গেলে কি হবে? আমি আমার হাজব্যান্ডকে ফোন দিব, আপনার কথা বলবো, সে এসে আপনাকে একবারিতে আপনার মাথাটা 2 ভাগ করে ফেলবে। আমার হাজব্যান্ড আসবে, সে আমার মাথা জোর করবে? দেন দেন দেন, ফোন দেন। আপনার হাজব্যান্ড আসুক, এসে আমার মাথা 2 ভাগ করে দিন। আমি তো এমনিই মরে আছি, আমি মরতে চাই। এমনি মরে আছেন মানে? এই রূপসা ছাড়া এই জামানের জীবনের কোনো মূল্য আছে? বেঁচে থাকার কোনো মূল্য আছে? আমি তো জীবন্ত লাশ হয়ে আছি। এই আপনি অনেক বেশি বক্তব্য। আপনি যান, না হলে কিন্তু এখন আমি চিৎকার করব। চিৎকার দিলে কি হবে? চিৎকার করলে কি হবে আপনি জানেন না? চিৎকার করলে আশেপাশে মানুষ জড়ো হবে, এসে আপনাকে গণধোলাই দেবে। দুজন আসবে, গণধোলাই দেবে। চিৎকার করো, চিৎকার করো, আমি তো মরতেই চাই, আমাকে গণধোলাই দিক, আপনার সামনে মরে যাবো, মরে যাবো। আপনি না এখন খুব বেশি বাড়াবাড়ি করছেন। এই যে উপরে উপরে কিন্তু সাদ্দাম ভাইয়ের বাসা। তাইলা মুটকাটা? হ্যাঁ, এই সাদ্দাম ভাইকে কিন্তু আমি এখান থেকে নিয়ে আসবো। উনি এসে কি করবো? সে আপনাকে এসে বাইরাইতে আপনার হাড্ডি গুড্ডি ভাঙা গুঁড়া গুঁড়া করে দেবে। তারপরে তো আর আমি নড়তে চড়তে পারবো না, আপনার বাসাতেই মাসের মাস থাকতে পারবো না। এই আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। উঠেন উঠেন, যান যান। না গেলে কি করবো?
না গেলে কিন্তু আমি এখন পুলিশকে ফোন দিতে বাধ্য হব। ভয় কেন? পুলিশ দেন, পুলিশকে ফোন দেন। পুলিশ আসলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, হাজতে রাখবে, জেলে রাখবে, সুন্দর সুন্দর খাবার দেবে, সুন্দর থাকা জায়গা দেবে, ফ্রিজ দেবে। আপনি কোনোদিন শুনেছেন যে জেলখানাতে খুব সুন্দর সুন্দর খাবার দেয়? দেয় দেয়, সিস্টেম করলেই দেয়। আমি সিস্টেম করতে পারবো। ডাকেন ডাকেন পুলিশ ডাকেন।